এখনো দেখো আমরা বেশিরভাগ জনই পড়াশোনা করি কেন, যে সরকারি বিভিন্ন চাকরি পাওয়ার জন্য। তো প্রত্যেকটা গার্জেনদেরই এটা উদ্দেশ্য থাকে যে ছেলে মেয়ে পড়াশোনা করে যেন সরকারি চাকরি পায়। তো এটা কিভাবে এলো? এটা তাকে ইংরেজরাই আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে যে পড়াশোনা কেন করবে, তোমাকে এই সরকারি চাকরিটা, এই পদটা তোমাকে পেতে হবে, এইটার জন্য তোমরা পড়াশোনা করবে। তুমি যদি অন্য কিছু ভালো করতে পারো তবুও তোমাকে কিন্তু ওই সরকারি চাকরির জন্যই পড়াশোনা করতে হবে। তো এইটা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গিয়েছে কিন্তু ইংরেজরা। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো বন্ধুরা, চলে আসছি ইতিহাসের একটা ভিডিও নিয়ে। তো এর আগের পার্টে আমরা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা চ্যাপ্টারের পুলিশ ব্যবস্থা, সেনাবাহিনী এবং আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা তারপর থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। তো আমরা এখন আলোচনা করব ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই চ্যাপ্টারটার পরবর্তী অংশ। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। ওকে, তো এই ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা চ্যাপ্টারের এই পার্টে আমরা আলোচনা করব ব্রিটিশদের দ্বারা প্রচলিত শিক্ষা ব্যবস্থা বা নতুন একটা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, ব্রিটিশরা ভারতে এসেছিল শাসন করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। তো তারা হঠাৎ শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করতে গেল কেন? তাদের তো শিক্ষা ব্যবস্থা প্রচলন করার কোনো দরকার ছিল না, ছিল কি? ভারতের লোকেদেরকে শিক্ষিত করে তাদের তো কোনো লাভ আছে কি? তাহলে তারা কেন শিক্ষা ব্যবস্থা চালু করলো? তো এইগুলোই এই চ্যাপ্টারে, এই টপিক আমরা আলোচনা করব। তাহলে টপিকটা হচ্ছে ব্রিটিশ দ্বারা প্রচলিত ভারতের ব্রিটিশ দ্বারা প্রচলিত শিক্ষা, অথবা বলা যেতে পারে নতুন শিক্ষা। তো এই টপিকটা আমরা আলোচনা করব এখন। আচ্ছা, তো ব্রিটিশরা ভারতে আসার পর তারা ভারতে শিক্ষা ব্যবস্থার জন্য বিভিন্ন কাজ করেছিল। তো প্রথমে আমরা জানবো যে কেন তারা ভারতে শাসন করতে এসে বা ব্যবসা বাণিজ্য করতে এসে শিক্ষা ব্যবস্থা জন্য কাজ করেছিল বা শিক্ষা ব্যবস্থার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। তো তাদের তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকবে, এমনি এমনি তো তারা নিশ্চয়ই ভারতের লোকেদের ভালো করার জন্য, শিক্ষিত করার জন্য তো নিশ্চয়ই তারা শুধুমাত্র এটা করবে না। তো কি উদ্দেশ্য ছিল? তো চলো সেটা আমরা দেখে নিই। তো তাদের উদ্দেশ্য কি ছিল এটা আমাদের প্রথমে বুঝতে হবে, যে ভারতে তারা শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিল, তাতে তাদের উদ্দেশ্যটা কি ছিল। তো দেখো, ভারতে তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল এবং পরবর্তীকালে ব্যবসা বাণিজ্য করতে করতে তারা ভারতের শাসন ব্যবস্থা, শাসন ক্ষমতাও লাভ করেছিল, ভারতকে তারা শাসনও করত। এবং তাদের উদ্দেশ্য ছিল বেশি বেশি করে ট্যাক্স, বেশি বেশি করে অর্থ তাদের দেশে নিয়ে যাওয়া। তো শিক্ষা ব্যবস্থা কেন চালু করলো? দেখো, ভারতে এই যে ব্যবসা বাণিজ্য এবং শাসন করার জন্য তাদের তো প্রচুর লোকের প্রয়োজন হতো, তাই না? একটা শাসন কাজ করার জন্য বা ব্যবসা বাণিজ্য করার জন্য তো প্রচুর লোক দরকার। শুধুমাত্র তো কয়েকজন উচ্চ উচ্চ পদস্থ অফিসারকে দিয়েই তো আর শাসন ব্যবস্থা বা ব্যবসা বাণিজ্য চলবে না, বিভিন্ন কাজকর্ম করার জন্য প্রচুর লোক লাগবে। এইবার সেই লোকগুলোকে যদি সব ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয় ভারতে, তাহলে সেটা একটা সমস্যার ব্যাপার, সেটা একটা জটিল ব্যাপার, ইংল্যান্ড থেকে ভারতে নিয়ে আসা, এবং সেটা একটা ব্যয়বহুল, তাতে খরচ অনেক বেশি হয়। তো
তো সেই জন্য তারা দেখলো যে ভারতের লোকেদের যদি শিক্ষিত করা যায়, তাদের যতটা প্রয়োজন, তাদের যেরকম প্রয়োজন, তাদের কাজকর্ম করার জন্য যেরকম প্রয়োজন, সেই রকম যদি তাদেরকে শিক্ষিত করে তোলা যায়, ইংরেজিটা জানবে এবং তাদের কাজকর্ম করার জন্য যে সমস্ত স্কিলগুলো বা যে সমস্ত শিক্ষার দরকার, সেইটুকু শিক্ষা যদি তাদেরকে দিয়ে দেওয়া যায়, তাহলে তাদেরকে ইংল্যান্ড থেকে ভারতের লোক নিয়ে আসতে হবে না। তাহলে তারা কি করতে পারবে, ভারত থেকেই তারা তাদের কাজকর্মের জন্য প্রয়োজনীয় যে সমস্ত লোক লাগবে সেটা তারা নিতে পারবে। তো সেই জন্য তারা ভারতের শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। তাহলে কি উদ্দেশ্য ছিল? যে উদ্দেশ্য 1 নম্বর ছিল বিভিন্ন প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজকর্মের জন্য প্রয়োজনীয় কর্মচারী কর্মচারীকে কেরানিও বলা যেতে পারে, কর্মচারী বা কেরানি, কেরানি নিয়োগ। তাহলে শিক্ষা ব্যবস্থা প্রচলনের জন্য তাদের এটা প্রথম উদ্দেশ্য, বিভিন্ন প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজকর্মের জন্য প্রয়োজনীয় কর্মচারী বা কেরানি নিয়োগ। কেরানি মানে বিভিন্ন অফিসের, বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্ত সব থেকে নিচু পদে যে সমস্ত কর্মচারী থাকে, দেখবে বিভিন্ন অফিসের ক্ষেত্রে দেখবে ফাইল দেওয়া, বিভিন্ন ছোটখাটো কাজ করা, ছোটখাটো হিসাব রাখা, এই সমস্ত কাজকর্মগুলো যারা করে তারাই হচ্ছে কেরানি বা নিচু পদস্থ কর্মচারী। এখন যেটাকে বলা হয় গ্রুপ ডি। এখন কিন্তু এই গ্রুপ ডি সরকারি চাকরিরও করার জন্য কিন্তু প্রচুর এর ডিমান্ড। অনেক পড়াশোনা করে, অনেক বড় বড় পড়াশোনা করে অনেক শিক্ষিত মানুষরা হয়তো এই গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্যই তারা হয়তো প্রচন্ড ভাবে আর কি সেটাকে চেষ্টা করে। তো যাই হোক, তাহলে ব্রিটিশদের উদ্দেশ্য ছিল এই বিভিন্ন প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজকর্মের জন্য প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ। তারা সেই জন্যই কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে ভারতে নিয়ে এসেছিল। আর দেখো, এই যে ব্যবস্থাটা তারা নিয়ে এসেছিল যে বিভিন্ন কাজকর্ম করার জন্য শিক্ষা গ্রহণ করা, এই ব্যাপারটা দেখো এখনো আছে। বিভিন্ন সরকারি পদগুলোকে পাওয়ার জন্য পড়াশোনা করা। এখন দেখো আমরা বেশিরভাগ জনের পড়াশোনা করি কেন, যে সরকারি বিভিন্ন চাকরি পাওয়ার জন্য। তো প্রত্যেকটা গার্জেনদেরই এটা উদ্দেশ্য থাকে যে ছেলে মেয়ে পড়াশোনা করে যেন সরকারি চাকরি পায়। তো এটা কিভাবে এলো? এটা তাকে ইংরেজরাই আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে যে পড়াশোনা কেন করবে, তোমাকে এই সরকারি চাকরিটা, এই পদটা তোমাকে পেতে হবে, এইটার জন্য তোমরা পড়াশোনা করবে। তুমি যদি অন্য কিছু ভালো করতে পারো তবু তোমাকে কিন্তু এই সরকারি চাকরির জন্যই পড়াশোনা করতে হবে। তো এইটা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গিয়েছে কিন্তু ইংরেজরা। তাহলে তাদের উদ্দেশ্য ছিল যে তাদের যে সমস্ত কাজের জন্য যে সমস্ত লোকেদের দরকার এবং তার জন্য যেটুকু শিক্ষা দরকার সেইটুকু শেখানোর জন্য তারা এই সমস্ত শিক্ষার বিভিন্ন কাজকর্ম করেছিল। আর 2 নম্বর হচ্ছে ব্রিটিশ সংস্কৃতি অর্থাৎ কালচার। ব্রিটিশ সংস্কৃতি ভারতীয়দের মধ্যে ছড়িয়ে দেওয়া। তাহলে এই দুটো ছিল তাদের উদ্দেশ্য। তাহলে ব্রিটিশ সংস্কৃতি ভারতীয়দের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা ছিল 2 নম্বর উদ্দেশ্য। যে ব্রিটিশ যে কালচার, তাদের যে একটা চলাফেরার যে রীতি, সেটাকে ভারতীয়দের মধ্যে পৌঁছে দেওয়া। দেখো, আমাদের ভারতীয়রা আগে ধুতি, তারপরে পাঞ্জাবি, ফতুয়া, এই সমস্ত পোশাক পরতো। ইংরেজরা আসার পরে কিন্তু এই প্যান্ট, জামা, শার্ট, তারপরে কোট, এই সমস্ত পরা শুরু হয়। তাহলে দেখো, ব্রিটিশদের কালচারটা কিন্তু আমাদের মধ্যে চলে এসছে। তো এই ব্যাপারটা তারা চেয়েছিল যে ব্রিটিশদের যে কালচার,
সেটা যেন ভারতীয়দের মধ্যে পৌঁছে যায় বা ছড়িয়ে পড়ে। তো এই উদ্দেশ্য নিয়ে তারা ভারতে শিক্ষা ব্যবস্থার জন্য বিভিন্ন কাজকর্ম করেছিল। তো তাতে তাদের উদ্দেশ্য তো সফল হয়েছিলই, তাদের অনেক সুবিধা হয়েছিল। তবে যে পুরোটাই যে ভারতীয়দের ক্ষতি হয়েছিল তা কিন্তু নয়। কোনো কাজ করলেই যে সব পুরোটাই খারাপ বা পুরোটাই ভালো এরকম হয় না, ভালো দিক খারাপ দিক দুটোই থাকে। তো ভারতে যে ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল তার ফলে কিন্তু ভারতীয়দেরও অনেক ভালো হয়েছিল, তারা অনেক আধুনিক হতে পেরেছিল। ভারতের লোকেরা শিক্ষা ব্রিটিশরা আসার আগে অনেক প্রাচীন, অনেক পিছিয়ে ছিল। অনেক দিক থেকে তারা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেক উন্নত হয়েছিল, আবার অনেক দিক থেকে কিছু খারাপও হয়েছিল। তো সেগুলো আমরা আলোচনা করব। তো তার আগে আমরা আলোচনা করব যে ব্রিটিশরা ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য কি কি কাজ করেছিল, কি কি স্কুল কলেজ তারা তৈরি করেছিল, কি কি নিয়ম কানুন তারা চালু করেছিল। তো সেগুলো আমরা একটু জানবো, তো চলো সেগুলো আমরা দেখি। ওকে, তো দেখো ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য তারা বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এগুলো তৈরি করেছিল। তো এখানে সেরকম কিছু ব্রিটিশদের দ্বারা তৈরি করা বা প্রচলন করা বা প্রতিষ্ঠা করা সেরকম কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নাম বা চার্ট দেওয়া রয়েছে। তো এগুলো পরীক্ষার শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে। তো এগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও। তো দেখো প্রথমে আমরা দেখবো শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তারপরে দেখবো কে সেই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে, কে বা কারা সেটা প্রতিষ্ঠা করেছে, এবং কত খ্রিস্টাব্দে বা কত সালে সেটা হয়েছে। তো দেখো প্রথমে আমরা আলোচনা করব হিন্দু কলেজ সম্পর্কে, যেটা বেনারসে প্রতিষ্ঠা করা হয়েছিল, বেনারসে তৈরি করা হয়েছিল হিন্দু কলেজ, যেটা বেনারসে। পরবর্তীকালে আমরা আরেকটা হিন্দু কলেজ সম্পর্কে আলোচনা করব অন্য জায়গায়, তবে প্রথমটা হয়েছিল বেনারসে। তৈরি করেছিলেন জোনাথন ডানকার। জোনাথন ডানকার, জোনাথন ডানকার, আমাদের ডানকার, জোনাথন ডানকার এটা তৈরি করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1791 খ্রিস্টাব্দে। তো হিন্দু কলেজ কে তৈরি করেছিলেন? জোনাথন ডানকার, 1791 খ্রিস্টাব্দে। এখানে কি করা হতো? এখানে বিভিন্ন সংস্কৃতের উপর চর্চা করা হতো, সংস্কৃত বিষয়ের উপর চর্চা করা হতো, এবং ভারতীয় যে সমস্ত হিন্দু আইন, ভারতীয়দের হিন্দু আইনগুলোকে এই হিন্দু কলেজে চর্চা করা হতো। তাহলে সংস্কৃত বিষয়টার উপর চর্চা করা হতো এবং বিভিন্ন হিন্দু আইনের উপর চর্চা করা হতো। তাহলে এটা গেল হিন্দু কলেজ। 2 নম্বর হচ্ছে এশিয়াটিক সোসাইটি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, যেটা কলকাতায় ছিল। এশিয়াটিক সোসাইটি কে তৈরি করেছিলেন? দেখো উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স তৈরি করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি, উইলিয়াম জোন্স, 1784 খ্রিস্টাব্দে। তো এশিয়াটিক সোসাইটি কি হতো? দেখো নামটা দেখো, এশিয়াটিক মানে শুধুমাত্র ভারত নয়, পুরো এশিয়ার সম্পর্কে এখানে আলোচনা হতো। এশিয়ার বিভিন্ন বিষয়, শিক্ষা দীক্ষা, বিজ্ঞান, বিভিন্ন সংস্কৃতি, এই সমস্ত এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে এখানে চর্চা করা হতো এশিয়াটিক সোসাইটিতে। তাহলে এশিয়াটিক সোসাইটিতে এশিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হতো। বেশ, পরবর্তীকালে আছে ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ এটা তৈরি করেছিলেন লর্ড ওয়েলেসলি কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি, 1800 খ্রিস্টাব্দে। এই কলেজটার কথা কিন্তু আমরা এর আগের পাঠেও পড়েছি, যে যখন ভারতে আমলাতন্ত্র অর্থাৎ বিভিন্ন অফিসার এগুলো নিয়োগ শুরু হলো, সিভিল সার্ভিস পরীক্ষা শুরু হলো, তখন সেই সিভিল সার্ভেন্টদের, যারা এই আমলা বা অফিসার, তাদেরকে ট্রেনিং দেওয়া হতো প্রথমের দিকে এই ফোর্ট উইলিয়াম কলেজে। তো সেখানে ভারতীয়দের বিভিন্ন ভাষা, তাদের সংস্কৃতি, তাদের রীতি রেওয়াজ, এই সমস্ত বিষয় সেই বিভিন্ন সিভিল সার্ভেন্টদের সেখানে শেখানো হতো, তাদেরকে পড়ানো হতো। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি স্থাপন করেছিলেন কলকাতায় 1800 খ্রিস্টাব্দে। এখানে সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া হতো, সিভিল সার্ভেন্টদের বা যারা অফিসার ছিল তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হতো। বোঝা গেল? ওকে, তারপর আমরা দেখব 4 নম্বর শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন সম্পর্কে, যেটা শ্রীরামপুরে প্রতিষ্ঠা করা হয়েছিল। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কোথায় তৈরি করা হয়েছিল? শ্রীরামপুরে। কে তৈরি করেছিল? এখানে একাধিক ব্যক্তি এর সঙ্গে যুক্ত ছিলেন। উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি, মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড। তো দুজন উইলিয়াম ছিল, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড আর মার্সম্যান। উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড আর মার্সম্যান। কে? উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড আর মার্সম্যান। এরা তিনজন
এই শ্রীরামপুর মিশন তৈরি করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। তাহলে ফোর্ট উইলিয়াম আর শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন দুটোই কত? 1800 খ্রিস্টাব্দে। এখানে কি হতো, এই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনটা মূলত প্রথমের দিকে তারা বাইবেলকে বিভিন্ন ভাষায়, ভারতীয় ভাষায় অনুবাদ করেছিল, বাইবেলের বিভিন্ন ভাষায় অনুবাদ করেছিল, এবং তারা বিভিন্ন বাংলা ভাষায় বিভিন্ন, এর পাশাপাশি তারা বিভিন্ন বাংলা ভাষায় গ্রন্থ প্রকাশ করেছিল, এবং সেগুলো ব্যাপকভাবে তারা ছড়িয়ে দিয়েছিল। বাংলা ভাষায় বিভিন্ন পাঠ্যপুস্তক, বিভিন্ন বইপত্র তারা এখানে ছাপার কাজ শুরু করেছিল। তাহলে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন মূলত বিভিন্ন বই ছাপার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, বিভিন্ন বইপত্র ছাপার ক্ষেত্রে। বেশ, পরবর্তীকালে আছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যেটা কলকাতাতে ছিল, যেটা কত খ্রিস্টাব্দে হয়েছিল, কে তৈরি করেছিল? আলেকজান্ডার ডাফ, 1830 খ্রিস্টাব্দে। তো দেখো বেশিরভাগ স্কুল কলেজগুলি 1800 থেকে আর পরবর্তীকালে হয়েছিল। তো জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কলকাতা, যেটা আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। তো জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে কি হতো, এখানে মূলত খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য কাজ করা হতো, খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এখানে কাজ করা হতো, খ্রিস্ট ধর্ম প্রচার এবং ব্রিটিশ যে সংস্কৃতি সেটাকে পৌঁছে দেওয়ার জন্য, ভারতের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এরা কাজ করতো, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। বোঝা গেল? তারপরে দেখো এখানে একটা রয়েছে, এখানে একটা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন আছে। এটা শিক্ষা প্রতিষ্ঠান ঠিক নয়, স্কুল কলেজ নয়, এটা একটু আমি পরে আসছি। তার আগে আলোচনা করব হিন্দু কলেজ সম্পর্কে। হিন্দু কলেজ, তো দেখো আলোচনা করা হবে হিন্দু কলেজ সম্পর্কে, হিন্দু কলেজ সম্পর্কে আলোচনা করা হবে। হিন্দু কলেজ যেটা স্থাপন হয়েছিল কলকাতায়, তৈরি করেছিলেন একাধিক ব্যক্তি, হাইড ইস্ট, ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায়। হাইড ইস্ট, ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায়, কত খ্রিস্টাব্দ? 1817 খ্রিস্টাব্দ। হিন্দু কলেজ, তো এটা ছিল একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বা আধুনিক কলেজ, যেখানে আধুনিক বিজ্ঞানসম্মত ভাবে বিভিন্ন সায়েন্টিফিক ভাবে পড়াশোনা হতো, রিসার্চ ইত্যাদি এখানে হতো। তো হিন্দু কলেজ ছিল একটা আধুনিক কলেজ। বোঝা গেল? বেশ, এইবারে আমরা শিক্ষা সংক্রান্ত কিছু সম্পর্কিত কিছু অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। তো এগুলো গেল এতক্ষণ শিক্ষা প্রতিষ্ঠান। এবার আমরা শিক্ষার জন্য তৈরি হওয়া বিভিন্ন কমিটি, বিভিন্ন রকম ব্যক্তিদের, ব্রিটিশদের বিভিন্ন রকম ব্যক্তিদের বিভিন্ন মতামত, তাদের বক্তব্য, সেগুলো একটু আমরা দেখব। তো দেখো শিক্ষার জন্য তৈরি হওয়া একটা কমিটি, যেটার নাম হচ্ছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, এটা একটা কমিটি শিক্ষার জন্য তৈরি হওয়া। তো এই কমিটিটা, এটা হচ্ছে ভারতের শিক্ষা সংক্রান্ত প্রথম একটা কমিটি, যেটা 1823 খ্রিস্টাব্দে হয়েছিল। কি কাজ করতো এরা? এরা ব্রিটিশ সরকার যে শিক্ষার জন্য যে টাকা খরচ করতো, যে অর্থ ব্যয় করতো, সেই অর্থটা কোথায় কত টাকা খরচ হবে, কোথায় কত টাকা ব্যয় করা হবে, সেইটা ঠিক করে দিত জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। অর্থাৎ এরা শিক্ষা খাতে যে খরচাটা হবে সেটা কিভাবে হবে, কোথায় হবে, সেগুলো ঠিক করবে কে? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। অর্থাৎ খরচ, ব্রিটিশ সরকারের দেওয়া যে শিক্ষা খাতে দেওয়া যে অর্থ, সেটা তারা সঠিকভাবে খরচ করবে, বিভিন্ন জায়গায় ব্যয় করবে। তো এটা হচ্ছে এদের কাজ ছিল, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কমিটি আছে, সেটা হচ্ছে কাউন্সিল অফ এডুকেশন। কাউন্সিল অফ এডুকেশন, এইটা কাউন্সিল অফ এডুকেশন, এটা হচ্ছিল 1843 খ্রিস্টাব্দে। এটাও একটা শিক্ষা সংক্রান্ত একটা কমিটি বা কাউন্সিল অফ এডুকেশন। এটা একটা শিক্ষা সংক্রান্ত একটা সংস্থা, যেটা শিক্ষার উন্নতির জন্য এরা কাজ করতো, বিশেষ করে বাংলার শিক্ষার উন্নতির জন্য এরা কাজ করতো। কাউন্সিল অফ এডুকেশন বাংলায় তৈরি হয়েছিল, শিক্ষার উন্নতির জন্য এরা, এই কমিটিটা কাজ করতো, এই কমিশনটা কাজ করতো। ওকে, এইবার শিক্ষা সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, একজন হচ্ছে মেগলে আর একজন হচ্ছে চার্লস উড। তো তারা শিক্ষা সংক্রান্ত কিছু বক্তব্য রেখেছিলেন, গুরুত্বপূর্ণ বক্তব্য। তো সেটা ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, তাতে তাদের সেই যে বক্তব্য, তার খুব প্রভাব ছিল। তো সেই মেগলে তার প্রতিবেদন মানে শিক্ষার বিষয়ে তিনি যা বলেছিলেন, সেই প্রতিবেদনে কিছু বলা হয়েছে, সেটা আমাদের জানতে হবে কি বলা হয়েছে। তো মেগলে তার প্রতিবেদনটা জারি করেছিলেন 1835 খ্রিস্টাব্দে। মেগলে তার প্রতিবেদনটা বা তার বক্তব্যটা বলেছিলেন 1835 খ্রিস্টাব্দে। আর চার্লস উড
তিনি তার বক্তব্য রেখেছিলেন 1858 খ্রিস্টাব্দে। তো এইগুলোকে বলা হয়, এই যে এদের এই বক্তব্যগুলোকে বলা হয়, মেগলের বক্তব্যকে বলা হয় মেগলের প্রতিবেদন, আর উডের বক্তব্যকে বলা হয় উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ। তো চলো আমরা এবার এই মেগলের প্রতিবেদন আর উডের প্রতিবেদনে কি বলা হচ্ছে সেটা একটু দেখে নিই। ওকে, তো দেখো মেগলে তার প্রতিবেদনে কি বলেছিল, তো সেটা দেখো আমরা দেখবো। 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এর সভাপতি, একটু আগে আমরা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের কথা বললাম, যেখানে শিক্ষা সংক্রান্ত খরচ সম্পর্কে বলা হতো, খরচ কত হবে সেটা বলা হতো। টমাস ব্যাবিংটন মেগলে, পুরো নাম হচ্ছে টমাস ব্যাবিংটন মেগলে, ভারতবর্ষের শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। একটি প্রতিবেদন বা মিনিটস, প্রতিবেদনটাকে মিনিটস বলা হচ্ছে, মেগলে মিনিটস বা মেগলে প্রতিবেদন। সেই প্রতিবেদনে মেগলে বলেন, সেই প্রতিবেদনে মেগলে যেগুলো বলেছিলেন, মানে শিক্ষার বিষয়ে তিনি যেগুলো বলেছিলেন, ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। দেখো, ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ব্রিটিশ প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। যে একটা ইংরেজি শিক্ষিত একটা মধ্যবিত্ত শ্রেণী, বেশি উচ্চ শ্রেণী হলে কিন্তু হবে না, তাহলে আবার ব্রিটিশদের কথা শুনবে না। তাহলে বেশি শিক্ষিত নয়, একটা তাদের জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু জানবে এবং ইংরেজি জানবে, সেরকম একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি করে তাদের প্রধান উদ্দেশ্য হবে শিক্ষা ক্ষেত্রে। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও, জন্মগতভাবে তারা ভারতীয়, তারা ভারতে জন্মেছে, কিন্তু তাদের রুচি, আদর্শ, নৈতিক আচরণের দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে হবে ব্রিটিশ। তারা ভারতে জন্মেছে কিন্তু তাদের রুচি, তাদের আচার আচরণ, তাদের চিন্তা ভাবনা, তাদের নৈতিকতা সবকিছু হবে ব্রিটিশদের মতো, এমনটাই আশা করেছিলেন মেগলে। তার প্রতিবেদনে মেগলে জানিয়েছিলেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। তো এই যে এখানে কমিটি অফ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কি করতো, কোথায় কি শিক্ষা খাতে খরচা হবে সেটা তারা ঠিক করতো। তো তিনি বলেছিলেন যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তাদের কোনো আর্থিক সাহায্য বা অনুদান দেওয়া হবে না, সরকারি আর্থিক অনুদান দেওয়া হবে না। মেগলে সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন, মানে সংস্কৃত কলেজ যাতে না হয়, সংস্কৃত বিষয়ে যাতে চর্চা না হয়, মানে যেটা ভারতের ঐতিহ্য সংস্কৃত ভাষা সেটা যাতে চর্চা না হয় তার জন্য তিনি বলেছিলেন। বাস্তবে মেগলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত, ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত তার ধারণা ছিল, কিন্তু সেটা একদম সবসময় যে ঠিক তা না। দেখো, ভারতের ঐতিহ্যকে যদি আমরা দেখি, ভারতের যে প্রাচীন ঐতিহ্য সেটা কিন্তু খুবই উন্নত ছিল, সব থেকে প্রাচীন শিক্ষা, প্রাচীন চিকিৎসা, বিজ্ঞান, সায়েন্স সবকিছু কিন্তু, গণিত সবকিছু কিন্তু ভারতে বহু প্রাচীন কালে ভারতে চর্চা হয়েছে। হয়তো ব্রিটিশরা যে সময় এসেছিল সেই সময় ভারতের পরিস্থিতি একটু খারাপ ছিল, কিন্তু অতীতের ভারতে কিন্তু প্রচুর মানে গৌরবজনক, প্রচুর ভালো ভারতের চর্চা ছিল পড়াশোনার ক্ষেত্রে। তো যেটা কিন্তু মেগলের ধারণা ঠিক ছিল না। তো তিনি বলেছিলেন ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত, তারাই উন্নত এবং তাদের হাত ধরেই উপনিবেশ হিসাবে ভারতে আধুনিকতা আসবে এবং তাদের হাত ধরেই ভারতে আধুনিকতা আসবে। সেই কারণেই তার প্রতিবেদনে মেগলে ভারতবর্ষের প্রচলিত জ্ঞান চর্চাকে হেয় করেছিলেন। সেই কারণে তিনি ভারতের যে প্রচলিত শিক্ষা বা প্রচলিত জ্ঞান চর্চা সেটাকে হেয় করেছিলেন, হেয় করেছিলেন, ছোট করেছিলেন বা ইনসাল্ট করেছিলেন। তো সেটা করেছিলেন। তো এই হচ্ছে মেগলের প্রতিবেদন, বোঝা গেছে? তাহলে তিনি কি মূলত কি বলতে চেয়েছিলেন যে তিনি মূলত ইংরাজি নির্ভর যে পাশ্চাত্য শিক্ষা, সেই আধুনিক শিক্ষা সেটাকেই তিনি এখানে বেশি প্রচার করেছিলেন। তিনি চেয়েছিলেন যে ভারতে ব্রিটিশ আধুনিক ইংরেজি নির্ভর শিক্ষাটাই আসুক, এটাই চেয়ে, এবং ভারতের যে প্রচলিত প্রাচীন শিক্ষা সেটাকে তিনি ছোট করেছেন বা সেটাকে তিনি গুরুত্ব দেননি। তো এটাই তার মূল বক্তব্য এই তার প্রতিবেদনে। ওকে, আরেকজন যিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন তিনি হচ্ছেন চার্লস উড।
তো তিনি কি বলেছিলেন চলো দেখি চার্লস উড কি বলেছিল। তো যেটাকে বলা হচ্ছে উডের প্রতিবেদন। তো সেখানে কি বলা হচ্ছে দেখো, 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড, উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়, তাকে উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ বলা হয়। তাহলে চার্লস উড একটা শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন বের করেছিল, সেটা উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ। আগেরটা যেমন মেগলে করেছিল ওটা মেগলের প্রতিবেদন বা মেগলে মিনিটস, আর এটা চার্লস উড করেছিল, তাহলে এটা উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ বলা হয়। সেই ডেসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। যে প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয় স্তর পর্যন্ত একটা শিক্ষা কাঠামো তৈরি করার কথা বলা হয়, এবং তিনি একটা পৃথক শিক্ষা দপ্তর তৈরি করার কথা বলেছিলেন। তিনি একটা পৃথক শিক্ষা দপ্তর তৈরি করার কথা বলেছিলেন। পৃথক শিক্ষা দপ্তর তৈরির কথা বলেছিলেন, যারা শুধুমাত্র শিক্ষা নিয়ে কাজ করবে। যেমন দেখো এখন বর্তমানে শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বিভিন্ন দপ্তর রয়েছে যারা সেই বিষয়টাকে নিয়ে কাজ করে। তো চার্লস উডও এটাই বলেছিল যে শিক্ষার জন্য একটা আলাদা দপ্তর থাকবে, শিক্ষার দপ্তর, সেটা তারা শিক্ষার উপর কাজ করবে। তো এটা তিনি বলেছিলেন। আচ্ছা, তো তারপর পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষা চর্চার কথাই বলেছিলেন। মেঘলে যেমন শুধু ইংরেজি ভাষার কথাই বলেছিলেন, কিন্তু চার্লস উড ইংরেজি এবং ভারতীয় দুটো ভাষার চর্চার কথাই বলেছিলেন। কারণ দেখো, একজন ভারতীয় যে ইংরেজি ভাষা সম্পর্কে কিছুই জানে না, তাকে যদি জোর করে ইংরেজিটাকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সে পড়াশোনার কিছুই বুঝতে পারবে না। কিন্তু যদি সে নিজের মাতৃভাষায় শিক্ষাটা গ্রহণ করে এবং পাশাপাশি ইংরেজিটাও শেখে, তাহলে কিন্তু সে সব বিষয়গুলি ভালো করে বুঝতে পারবে। এখনো যেটা হয়, অনেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়, ভাবে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি হলে বোধহয় সবকিছু একদম দারুণ হবে, শিখে যাবে, বিশাল একদম ভালো হবে একটা ব্যাপার। কিন্তু বাস্তবে দেখা যায় যে অনেকে শেখে ভালো, তবে দেখা যায় যে কিছুই শিখতে পারে না। ইংরেজি তো শিখতে যাই হোক শেখে, কিন্তু অন্যান্য বিষয়গুলো তারা কিছুই বুঝতে পারে না। তো কেন হয় যে তারা মাতৃভাষা শিখলে যতটা বিষয়গুলো কানেক্ট করতে পারবে, ইংরেজি ভাষা শিখলে ততটা কানেক্ট করতে পারবে না। আর যেটুকু শেখে তারা হয়তো ওই একটু শো অফ করা শেখে, একটু হাই হ্যালো করতে শেখে, এইগুলি। কিন্তু যে প্রকৃত যে শিক্ষা, সেটা কিন্তু সবসময় ইংলিশ মিডিয়ামে হয় না, বাংলা মিডিয়ামেই, আমাদের মিডিয়ামে কিন্তু ভালো হয়। তো কারণ আমরা নিজেদের মাতৃভাষার মাধ্যমে সবকিছু কানেক্ট করতে পারছি, শিখতে পারছি, বুঝতে পারছি। তো সেই কারণে এটা আমার মনে হয় সব থেকে বেস্ট। আচ্ছা, সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয় যে ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই চর্চা করা হবে। 1857 খ্রিস্টাব্দে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। তিনটি প্রেসিডেন্টি কোনটা ছিল? বাংলা, মাদ্রাজ এবং বোম্বাই। এই তিনটে প্রেসিডেন্সিতে তিনি তিনটে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। আর উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও আগের থেকে বাড়ানো হয়, উচ্চ বিদ্যালয় এবং হাই স্কুলের সংখ্যাও বাড়ানো হয়। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় খোলা হয়েছিল। তাহলে এইগুলো হচ্ছে ওদের প্রতিবেদনে তিনি বলেছিলেন। তাহলে কি বলেছিলেন? একটা শিক্ষা দপ্তর করতে হবে, যেখানে শিক্ষা নিয়ে কাজ করবে, ইংরেজি এবং ভারতীয় দুটো ভাষাতেই চর্চা করা হবে, এবং বিভিন্ন উচ্চ বিদ্যালয় তৈরি হবে, প্রাথমিক বিদ্যালয় তৈরি হবে। এর পাশাপাশি তিনি নারী শিক্ষার উপরেও জোর দিয়েছিলেন। নারী শিক্ষার উপর জোর দিয়েছিলেন। আর আরেকটা বিষয়, শিক্ষণের উপর জোর দিয়েছিলেন। শিক্ষণ অর্থাৎ যারা পড়াবে, যে সমস্ত টিচাররা পড়াবে, তাদের আগে ট্রেনিং দিতে হবে যে কিভাবে পড়াতে হয়। কারণ দেখো, বইয়ে তো সবই লেখা আছে, তাহলে তো বই পড়ে নিলেই হয়ে যায়। কিন্তু একজন টিচারের কাজ হচ্ছে সেই বইয়ের মধ্যে থাকা বিষয়বস্তুগুলোকে সহজভাবে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া। তো সেটার জন্য কিন্তু টিচারদেরকে শিখতে হবে কিভাবে পড়াতে হয়। তো যেমন দেখো, এখন বিভিন্ন রকম বিএড ট্রেনিং আছে, যারা টিচার হওয়ার জন্য এই ট্রেনিংটা করে, বিএড ট্রেনিং, যারা স্কুলে গিয়ে পড়ায়, কিভাবে পড়াতে হয় সেটা তারা সেখানে শেখে। তো সেই ট্রেনিং গুলো কিন্তু শুরু হয়েছিল এই চার্লস উডের প্রতিবেদনে, সেগুলো বলা হয়েছে।
তো শিক্ষক শিক্ষণ ব্যবস্থার উপর তিনি জোর দিয়েছিলেন, তাহলে এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছিল। তাহলে এই মেগলের প্রতিবেদন আর উডের ডিসপ্যাচ, এই দুটো তোমরা খুব ভালো করে রেডি করবে, এই দুটো কিন্তু পরীক্ষায় খুব আসে প্রশ্ন। টিকা আসে, উডের ডিসপ্যাচ বা মেগলের প্রতিবেদন সম্পর্কে টিকা লেখো। তো টিকা লিখতে বলো, এই বিষয়গুলোর উপরই তোমরা লিখবে। তো এগুলো একটু ভালো করে দেখে নেবে। ওকে, এবার এই প্রসঙ্গে, শিক্ষা সংক্রান্ত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একটা বিষয় একটু বলি, যেটা হয়তো সিলেবাসে নেই, তবে একটু জেনে রাখো, যে এই যে ব্রিটিশরা আসার পর যে শিক্ষাটা চালু করেছিল, ইংরেজি নির্ভর আধুনিক শিক্ষা, এটাকে বলা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। এই শিক্ষাটাকে বলা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। তবে কি ইংরেজরা আসার আগে ভারতে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না? হ্যাঁ ছিল। সেই যে শিক্ষাটা ছিল, তখন বিভিন্ন পাঠশালা, টোল, মক্তব, মাদ্রাসা, এগুলোতে বিভিন্ন পড়াশোনা হতো, সেখানে বিভিন্ন ধর্মীয় শিক্ষা, বিভিন্ন জীবন কেন্দ্রিক শিক্ষা, এগুলো পড়ানো হতো। তো সেই শিক্ষাটাকে বলা হচ্ছে প্রাচ্য শিক্ষা। তাহলে ব্রিটিশরা আসার পর যে শিক্ষা, সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা, আর তাদের আসার আগে যে শিক্ষাটা ছিল, সেটা হচ্ছে প্রাচ্য শিক্ষা। তো এই দুটো শিক্ষা, তাহলে পাশ্চাত্য শিক্ষা আর প্রাচ্য শিক্ষা। তাহলে প্রাচ্য শিক্ষাটা ছিল আগে, প্রাচ্য শিক্ষা, তাহলে এটা কি ছিল? এটা হচ্ছে ভারতের প্রাচীন শিক্ষা। আর পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা ছিল ইংরেজি নির্ভর আধুনিক শিক্ষা। তাহলে এই দুটো তোমরা একটু মনে রাখবে, প্রাচ্য শিক্ষা হচ্ছে ভারতের প্রাচীন শিক্ষা, যেটা ইংরেজরা আসার আগে ছিল, আর পাশ্চাত্য শিক্ষা যেটা ইংরেজি নির্ভর আধুনিক শিক্ষা, যেটা ইংরেজরা আসার পর চালু হয়। তো এই দুটো শিক্ষা তোমরা মনে রাখবে। ওকে, আচ্ছা, এবার আমরা আলোচনা করব ব্রিটিশ শিক্ষানীতির কি কি ত্রুটি ছিল, কি কি সমস্যা ছিল, সেগুলো আমরা আলোচনা করব। তো ব্রিটিশ ব্রিটিশ শিক্ষানীতির ত্রুটি, এই বিষয়টার উপর আমরা আলোচনা করব। ওকে, ওকে, তো তাদের যে মূল উদ্দেশ্য ছিল, ব্রিটিশ শিক্ষানীতির যে ত্রুটি ছিল, বা তাদের উদ্দেশ্য ছিল যে অল্প সংখ্যক কিছু মানুষকে ইংরেজি শিক্ষা বা অন্যান্য শিক্ষার মাধ্যমে তাদের কাজের জন্য উপযুক্ত করে তোলা। সমাজের সব স্তরের মানুষকে শিক্ষিত করার কিন্তু তাদের উদ্দেশ্য ছিল না। যে প্রত্যন্ত গ্রামে যারা থাকে, দরিদ্র মানুষ যারা থাকে, তাদেরকে কিন্তু শিক্ষিত করা তাদের কোনো উদ্দেশ্য ছিল না। তাদের মূলত মধ্যবিত্ত শ্রেণীকে শিক্ষিত করে তাদের কাজের উপযুক্ত করে তোলাই উদ্দেশ্য ছিল। তাহলে দেখো, তাদের শিক্ষানীতির যে ত্রুটি, সমাজের সর্বস্তরের মানুষের কাছে কিন্তু শিক্ষা পৌঁছায়নি, সব ধরনের মানুষের কাছে শিক্ষা পৌঁছায়নি, গরিব মানুষের কাছে, গ্রামে থাকা মানুষের কাছে কিন্তু শিক্ষা পৌঁছায়নি। তাহলে তাদের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি, সর্বস্তরের মানুষের কাছে, সর্বস্তরের মানুষদের কাছে শিক্ষা পৌঁছায়নি। এটা হলো প্রথম, সর্বস্তরের মানুষের কাছে শিক্ষা পৌঁছায়নি, অল্প সংখ্যক মানুষের কাছেই শিক্ষা পৌঁছেছিল, সেটা ছিল তাদের প্রথম ত্রুটি। 2 নম্বর হচ্ছে ইংরেজি ওপর অধিক গুরুত্ব দেওয়ার ফলে
ইংরেজির প্রতি অধিক গুরুত্ব দেওয়ার ফলে শিক্ষা সবসময় মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না, সবাই সেই শিক্ষাটাকে গ্রহণ করতে চাইতো না। যে ইংরেজি তারা তো জানতোই না, বুঝতোই না, তাহলে ইংরেজির উপর কি করে পড়াশোনা করবে। তাহলে ইংরেজির উপর অধিক গুরুত্ব দেওয়ার ফলে শিক্ষা সবসময় শিক্ষা সবসময় গ্রহণযোগ্য ছিল না। তো শিক্ষা সবসময় গ্রহণযোগ্য ছিল না। 3 নম্বর হচ্ছে হাতে কলমে শিক্ষার অভাব। হাতে কলমে শিক্ষার অভাব মানে প্র্যাকটিক্যাল শিক্ষার অভাব। তারা পুঁথিগত শিক্ষার উপর বেশি জোর দিয়েছিল। তো পুঁথিগত শিক্ষা যেমন দরকার, তার পাশাপাশি সেগুলো প্র্যাকটিক্যাল ইউজেও দরকার। তো প্র্যাকটিক্যাল আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু তাই। দেখো বেশিরভাগ পুঁথিগত শিক্ষা, যেটা কিন্তু বাস্তব জীবনে অত কাজে লাগে না। অনেক কিছুই আমরা পড়ি, অনেক কিছুই আমরা জানি, সব কিন্তু আমাদের বাস্তব জীবনে কাজে লাগে না। তো এটা একটা সমস্যা, যেটা সেই ইংরেজদের আমল থেকেই চলে আসছে। যদি বাস্তব যে সমস্ত দরকার, যে সমস্ত জিনিসগুলো, যেমন ধরো এখন যেগুলো দরকার, এআই জানা, কিন্তু আমাদের স্কুল কলেজে কি শেখানো হয়? শেখানো হয় না। তাহলে যেগুলো দরকার, স্কিল যেগুলো, হেলথ নিয়ে যে সমস্ত আমাদের সচেতন হওয়া দরকার, হেলথকে ভালো রাখার জন্য যেগুলো করা দরকার, সেগুলো কিন্তু শেখানো হয় না। যেগুলো শেখানো হয় বেশিরভাগই হয়তো আমাদের বাস্তব জীবনে সেগুলো তেমন কাজে লাগে না। যেই জন্যই আমাদের কাছে, অনেকের কাছে শিক্ষাটা, পড়াশোনাটা অতটা ইন্টারেস্টিং হয়ে ওঠে না। যদি এটা জীবন কেন্দ্রিক হতো, প্র্যাকটিক্যাল হতো, তাহলে কিন্তু এটা অনেক বেশি ইন্টারেস্টিং হতো। তো সেটাই ব্রিটিশদের আমল থেকে হয়েছিল, হাতে কলমে শিক্ষার অভাব। আর প্রথম দিকে তারা নারী শিক্ষাকে অবহেলা করেছিল। নারী শিক্ষা প্রতি অবহেলা। তাহলে এইগুলো ছিল তাদের শিক্ষার ত্রুটি। বোঝা গেছে? তাহলে প্রথম হচ্ছে শিক্ষা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছায়নি, অল্প সংখ্যক মানুষের কাছে পৌঁছেছিল। দ্বিতীয় হচ্ছে ইংরেজি ভাষার উপর অধিক গুরুত্ব দেওয়ায় শিক্ষা সবসময় গ্রহণযোগ্য হয়নি। হাতে কলমে শিক্ষার অভাব ছিল, নারী শিক্ষার প্রতি অবহেলা ছিল। আর 5 নম্বর ছিল ভারতের প্রচলিত শিক্ষাকে অবহেলা করেছিল। প্রচলিত শিক্ষা অর্থাৎ যেটা হচ্ছে প্রাচ্য শিক্ষা, একটু আগেই বললাম প্রাচ্য পাশ্চাত্য, প্রাচ্য শিক্ষাকে অবহেলা করা হয়েছিল। তাহলে এইগুলো প্রাচ্য শিক্ষাও কিন্তু যথেষ্ট উন্নত ছিল, আমাদের যে প্রাচ্য শিক্ষা, প্রাচীনকালে যে শিক্ষা, তো সেটাকে অবহেলা করা হয়েছিল। তাহলে এইগুলো হচ্ছে ইংরেজদের দ্বারা যে শিক্ষা নীতি নেওয়া হয়েছিল তার কিছু সমস্যা বা নেগেটিভ দিক, তো বা কমতি। তো এগুলো একটু তোমাদের দেখে নিতে হবে। প্রথম কথা, সর্বস্তরের মানুষের কাছে শিক্ষা পৌঁছায়নি, অল্প সংখ্যক মানুষের কাছে শিক্ষা পৌঁছেছিল। ইংরেজির উপর অধিক গুরুত্ব দেওয়া হয়, সেটা সবারই কাছে পৌঁছায়নি, গ্রহণযোগ্য হয়নি। হাতে কলমে শিক্ষার বা প্র্যাকটিক্যাল শিক্ষার অভাব, নারী শিক্ষার প্রতি অবহেলা, আর ভারতের প্রচলিত শিক্ষা বা প্রাচ্য শিক্ষার অবহেলা। তো এগুলো হচ্ছে ইংরেজি দ্বারা শিক্ষা ব্যবস্থার ত্রুটি। বোঝা গেল? আচ্ছা, তো ইংরেজি ইতিহাস পড়াতে পড়াতে তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে একটু ডিসকাস করি। তো আমরা ভেবেছি যে পরবর্তীকালে আমরা অনলাইন একটা ক্লাস চালু করব, অনলাইন একটা কোর্স চালু করব। এখনই করছি না, পরবর্তীকালে ভেবেছি আর কি। অনেকেই আমাদেরকে মেসেজ করে বা ফোন করে যে অনলাইন ক্লাস হয় কিনা জানার জন্য। তো আমরা ভেবেছি পরবর্তীকালে স্টার্ট করব। তো তোমরা কতটা এটা করলে উপকৃত হবে, তো তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমরা একটা ধারণা পাবো যে কতজন এটাতে ইন্টারেস্টেড। তো যদি তোমরা চাও যে আমরা একটা অনলাইন ক্লাস করি পরবর্তীকালে, যেখানে রেগুলারলি ক্লাস হবে, প্রত্যেকটা বিষয়ে লাইভ ক্লাস হবে, এবং খুব একটা অল্প একটা ফিজে আমরা করাবো। রেগুলারলি যেমন কনসেপ্ট ক্লিয়ার করা হচ্ছে সেটা তো করা হবেই, রেগুলারলি ক্লাস করানো হবে। আর পাশাপাশি স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম টেক্সট বুক ভালো করে ফলো করে, প্রত্যেকটা টেক্সট বুকে যত রকমের কোয়েশ্চেন হতে পারে সবকিছু তার মধ্যে থাকবে। তো একটা স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা এটা করবো। তো তোমরা কতটা এটাতে উপকৃত হবে বা কতটা তোমরা চাও এটা করতে, তো তোমরা জানিও, তাহলে আমরা এই নিয়ে চিন্তা ভাবনা করবো। ওকে ওকে, এরপর আমরা আলোচনা করব পরবর্তী টপিক এই চ্যাপ্টারে,
যেটা হচ্ছে জমি জরিপ ও রাজস্ব নির্ণয়। এই চ্যাপ্টারের শেষ টপিক জমি জরিপ ও রাজস্ব নির্ণয়। জমি জরিপ ও রাজস্ব নির্ণয়। জমি জরিপ ও রাজস্ব নির্ণয়। ওকে, তো জমি জরিপ ও রাজস্ব নির্ণয় এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, জমি জরিপ কথাটার মানে হচ্ছে জমি মাপজোক করা। জমি জরিপ মানে জমি মাপজোক করা। জমি মাপজোক করা। তো ব্রিটিশরা আসার পর তারা এই জমি জরিপ করেছিল, কারণ দেখো ব্রিটিশরা তো ভারতের রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়েছিল, রাজস্ব তারা নিত। তো ওগুলো তো বেশিরভাগ মানুষ তখন চাষবাস বা কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল, ভারতের বেশিরভাগ মানুষ। এবার সঠিকভাবে রাজস্ব নিতে গেলে তো কতটা জমি আছে, কার কতটা জমি আছে, সেই জমিতে কি চাষবাস হয়, কতটা হয়, এইসব বিষয়গুলো তো জানা দরকার। আর এই সবগুলো কিভাবে জানা যাবে? এই জমি জরিপ বা জমি মাপজোক করার মাধ্যমে। তো সেই কারণে তারা এই জমি জরিপটা করেছিল। জমি জরিপের মাধ্যমে কি হবে, কতটা জমি আছে, কতটা আবাদি জমি আছে, আবাদি অর্থাৎ কোন কোন জমিতে চাষবাস হয়, কতটা অনাবাদি জমি আছে, অনাবাদি জমি আছে অর্থাৎ কোন কোন জমিতে চাষবাস হয় না, এই সমস্ত বিষয়গুলো জানার জন্য এই জমি জরিপ করা হয়েছিল। তাহলে উদ্দেশ্য কি ছিল? জমি জরিপের উদ্দেশ্য কি ছিল? জমির পরিমাণ, আবাদি, অনাবাদি জমি নির্ণয়, জমির পরিমাণ, আবাদি অনাবাদি জমির নির্ণয়, এই সমস্ত নির্ণয় ইত্যাদি, এইটাই ছিল প্রধান উদ্দেশ্য। জমি পরিমাণ, আবাদি অনাবাদি জমি নির্ণয় এবং রাজস্ব আদায়। তো এই রাজস্ব আদায়ের জন্যই জমি জরিপ করা হয়েছিল, সঠিকভাবে রাজস্ব আদায়ের জন্যই কিন্তু জমি জরিপ করা হয়েছিল, আর বেশি বেশি করে রাজস্ব আদায়ের জন্য এই জমি জরিপ করা হয়েছিল। তো এবার এই জমি জরিপ কিভাবে তারা মাপজোক করেছিল সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, তো এই ভারতীয় জরিপ বিভাগের প্রধান, জরিপ বিভাগের প্রধান, জরিপ বিভাগের প্রধান জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছিল জেমস রেনেল বলে একজন ব্যক্তিকে, একদম ব্রিটিশ ব্যক্তিকে, জেমস রেনেল বলে একজন ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল। কত খ্রিস্টাব্দে নিয়োগ করা হয়েছিল? 1767 খ্রিস্টাব্দে নিয়োগ করা হয়েছিল। জেমস রেনেল বলে একজনকে নিয়োগ করা হয়েছিল 1767 খ্রিস্টাব্দে। কাকে নিয়োগ করা হয়েছিল? জেমস রেনেল বলে একজন ব্যক্তিকে, জেমস রেনেল বলে একজন ব্যক্তিকে। ওকে, তো দেখো ভারতের জরিপ বিভাগের প্রধান হিসেবে জেমস রেনেলকে নিয়োগ করা হয়েছিল। জেমস রেনেল, জেমস রেনেল। তো তিনি এই জমি জরিপের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। তো ভারতের জরিপ বিভাগ বা একে বলা হয় সার্ভেয়র জেনারেল, ভারতের জরিপ বিভাগের প্রধান ছিলেন জেমস রেনেল, যাকে বলতো সার্ভেয়র জেনারেল বলে একে বলা হতো। তাহলে ভারতের জরিপ বিভাগের প্রধান বা সার্ভেয়র জেনারেল ছিলেন, সার্ভেয়র জেনারেল, সার্ভেয়র জেনারেল ছিলেন জেমস রেনেল। এবার আমরা জানবো এই জেমস রেনেল কি কাজ করেছিল, তার কাজ সম্পর্কে আমরা জানবো। তো জেমস রেনেলের কাজ সম্পর্কে আমরা জানবো।
কাজ। তো তিনি মূলত যেটা করেছিলেন, একটা জমি জরিপ, বিভিন্ন জমি জরিপ তো করেছিলেন, তার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যে ভারতে বিভিন্ন বাংলার বিভিন্ন নদীপথগুলো জরিপ করে তিনি 16টি মানচিত্র তৈরি করেছিলেন। বাংলার বিভিন্ন নদীপথগুলোকে জরিপ করে তিনি 16টা মানচিত্র তৈরি করেছিলেন। তো তার প্রধান কাজ ছিল বাংলার বিভিন্ন নদীপথগুলো জরিপ করে 16টি মানচিত্র তৈরি করেছিলেন। তো নদীপথগুলো করেছিলেন কেন? নদীপথগুলো দেখো, ভারতের বিভিন্ন বা বাংলার বিভিন্ন বসতি কিন্তু নদীর তীরেই গড়ে ওঠে। তাহলে নদীর তীরের এলাকাগুলোকে যদি জরিপ করা হয় তাহলে ওভারঅল একটা আইডিয়া পাওয়া যাবে যে কোথায় কি আছে। তো 16টি মানচিত্র তৈরি করেছিলেন। এরপরে ব্রিটিশদের ভারতের বাংলার বিভিন্ন অঞ্চল সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়েছিল, কোথায় কি রকম লোক থাকে, কোথায় কি রকম জমি থাকে, সেগুলো তারা জানতে পেরেছিল এবং তারা রাজস্ব ব্যবস্থা থেকে আরো সুন্দরভাবে আর তার নিজেদের মতো করে তারা আরো ভালোভাবে তারা চালু করতে পেরেছিল বা কার্যকরী করতে পেরেছিল। তাহলে বাংলার বিভিন্ন নদীপথগুলোকে জরিপ করে 16টা মানচিত্র তৈরি করেছিলেন কে? জেমস রেডার। কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1764 খ্রিস্টাব্দে করেছিলেন। 1764 খ্রিস্টাব্দে করেছিলেন। তাহলে এই হচ্ছে জেমস রেডারের কাজ জমি জরিপ করার ক্ষেত্রে। এবার দেখো, জমি জরিপ করার উদ্দেশ্য কি? রাজস্ব আদায় করা। তো রাজস্ব আদায়ের জন্য এবার কি কি তারা করেছিল? রাজস্বের জন্য। তো দেখো, এবার এই রাজস্ব আদায়ের জন্য তারা কিছু ব্যবস্থা চালু করেছিল ইংরেজরা। দেখো, তারা মূলত তারা যেটা করেছিল, তারা দেখেছিল যে যদি তারা ডাইরেক্ট চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করে তাহলে সেটা অনেকটা মানে জটিল কাজ। যে এত বাংলার এত লোক, ভারতে এত লোক, তাদের কাছ থেকে সবার কাছ থেকে ট্যাক্স নেওয়াটা একটা কঠিন কাজ। তো তারা কি করেছিল, বিভিন্ন অঞ্চলে রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়োগ করেছিলেন, বিভিন্ন ব্যক্তিদের দায়িত্ব দিয়েছিলেন এবং তারা রাজস্ব আদায় করতো সারা বছর এবং তাদের কাছ থেকে ব্রিটিশরা বুঝে নিত। তো এইভাবে তারা করতো। তো এই ব্যবস্থাগুলোকে ট্যাক্স আদায়ের জন্য বা রাজস্ব আদায়ের জন্য তারা মূলত বেশ কয়েকটা ব্যবস্থা চালু করেছিল। তবে এখানে আমরা আলোচনা করবো দুটো ব্যবস্থাকে নিয়ে, একটা হচ্ছে ইজারাদারি ব্যবস্থা আর একটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। তো প্রথমে আমরা ইজারাদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করব ইজারাদারি ব্যবস্থা। ইজারাদারি ব্যবস্থা তো এটা চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংস খ্রিস্টাব্দে। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে চালু করেছিলেন। তো কি এই ইজারাদারি ব্যবস্থা? তো দেখো, কোন একটা অঞ্চলে কোন একজন ব্যক্তিকে সেই অঞ্চলের রাজস্ব, কোন একটা অঞ্চলে রাজস্ব আদায়ের জন্য ব্যক্তি নির্বাচনের জন্য নিলামের ডাক দেওয়া হতো। এবার নিলাম মানে সেই জমিটার কে সব থেকে বেশি দাম দিতে পারবে, নিলামের ডাক দেওয়া হতো। এবার এই নিলামে সব থেকে বেশি যে রাজস্ব দেওয়ার কথা বলতো বা নিলামে যে সব থেকে বেশি রাজস্ব দিতে পারতো তাকেই এই জমির দায়িত্ব দেওয়া হতো। নিলাম যেমন দেখা, সাপোজ ধরো একটা কোনো একটা অঞ্চল যেখানে নিলাম ডাকা হলো, কেউ ধরো বললো 1 লাখ টাকা দেবে সে রাজস্ব, কেউ বললো 1,10,000 দেবে, কেউ বললো 1,20,000 দেবে, এইভাবে ধরো শেষ হলো 1.5 লাখ টাকা। তাহলে যে 1.5 লাখ টাকা দিল তাকেই সেই অঞ্চলটা নিলামের মাধ্যমে তাকে দিয়ে দেওয়া হলো দায়িত্ব রাজস্ব আদায়। এবার সেই ব্যক্তিটা সেখানকার থাকা চাষিদের কাছ থেকে সেই রাজস্বটা আদায় করবে এবং তারপর সেই রাজস্বটার কিছুটা পরিমাণ সে নিজে পাবে এবং বাকিটা সে ব্রিটিশ সরকারকে দিয়ে দেবে। তাহলে এই ব্যবস্থাটা হচ্ছে ইজারাদারি ব্যবস্থা। তাহলে কি হলো, জমির রাজস্ব আদায়ের জন্য নিলাম ডাকা হলো, নিলামের মাধ্যমে যে সব থেকে বেশি রাজস্ব দিতে পারবে তাকে সেই অঞ্চলটার দায়িত্ব দেওয়া হবে। তো এই যে ব্যবস্থাটা চালু হলো
এটাই হচ্ছে ইজারাদারি ব্যবস্থা। আর যাদেরকে দায়িত্ব দেওয়া হলো এই রাজস্ব আদায় তাদেরকে বলো তো ইজারাদার। বোঝা গেল? তাহলে কি হলো যে ওয়ারেন হেস্টিংস যেটা চালু করলো এই ব্যবস্থায় কি হলো, কোনো অঞ্চলে নিলামের মাধ্যমে নিলামের মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট অঞ্চলের রাজস্বের রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হতো। তাহলে নিলামের মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হতো, নিলামের মাধ্যমে দেওয়া হতো। তো এটা হচ্ছে ইজারাদারি ব্যবস্থা। যারা এই রাজস্ব আদায় করতো তাদেরকে বলতো ইজারাদার, যারা রাজস্ব আদায় করতো তাদেরকে বলা হতো ইজারাদার। তো এই ব্যবস্থাটার মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল। কি সমস্যা দেখো, প্রথম কথা, এই ব্যবস্থাটা যারা ইজারাদার ছিল তারা বেশিরভাগই ছিল ওই অঞ্চলের বাইরে, বাইরে থেকে কাউকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। ফলে তো তারা জানতো না যে ওই অঞ্চলে কিরকম কি লোক থাকে, কিরকম কতটা ট্যাক্স দিতে পারবে। তো দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে রাজস্বটা ঠিক করেছিল সেটা বাস্তব রাজস্ব থেকে অনেক বেশি হয়ে গিয়েছিল। বাস্তবে যে রাজস্ব চাষিরা দিত তার থেকে অনেক বেশি। ফলে বাস্তব রাজস্ব থেকে ধার্য করা রাজস্ব অনেক বেশি হয়ে গেছিল এবং তারা যে রাজস্বটা ধার্য করা হতো সেটা তারা ব্রিটিশদেরকে দিতে পারতো না। ফলে ব্রিটিশরা তাদের এই অধিকার নিয়ে নিত, এই রাজস্ব আদায়ের অধিকার নিয়ে নিত। তো এটা সমস্যা হয়েছিল। আর এই ব্যবস্থাটা 5 বছরের জন্য হয়েছিল, তাই এটাকে বলা হতো, এই ইজারাদারি ব্যবস্থাটাকে বলা হতো, এর আরেকটা নাম হচ্ছে ইজারাদারি ব্যবস্থা, বা এর আরেকটা নাম হচ্ছে পাঁচসালা বন্দোবস্ত। পাঁচসালা বন্দোবস্ত, পাঁচসালা বন্দোবস্ত। কেন? এটা 5 বছরের জন্য, 5 বছরের জন্য চুক্তি হতো। এটা 5 বছরের চুক্তি, তাই এটাকে বলা হতো পাঁচসালা বন্দোবস্ত। বুঝে গেল? ওকে, তো দেখো এই পাঁচসালা বন্দোবস্ত বা ইজারাদারি ব্যবস্থার এই 5 বছর পর আবার অন্য ইজারাদারদের আবার নিয়োগ করা হতো। তো দেখো এর ফলে একটা সমস্যা হতো যে দেখো বারবার যদি ইজারাদার চেঞ্জ করা হয় তাহলে সেই অঞ্চলটা আবার একটা নতুন ইজারাদার আসবে, আবার তাকে সেই অঞ্চলটা সম্পর্কে জানতে হবে, কোথায় কি বা সেখানে চাষি কিরকম কি আছে, কোথায় কি চাষ হয় সেগুলো জানতে হবে। তাহলে এটার ফলে সমস্যা হতো। তো পরবর্তীকালে 1790 খ্রিস্টাব্দে, 1790 এটাকে 1790 এটাকে বদলে এটাকে করা হয় 10 সালা বন্দোবস্ত। 10 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, যেটা হয়েছিল 10 বছরের জন্য। বুঝা গেল? 10 বছরের জন্য। তো দেখো আবার 10 বছর পরেও তো আবার চেঞ্জ করতে হবে, 10 বছর পরেও তো আবার চেঞ্জ করতে হবে। তো পরবর্তীকালে ব্রিটিশরা ঠিক করেছিল যে একবারে যাকে রাজস্ব আদায়ের দায়িত্ব দেবে তাকেই তারা কন্টিনিউ রেখে দেবে, বা পরবর্তীকালে তার বংশেই বা তার বংশ পরম্পরায় সেটা চলতে থাকবে। এই যে ব্যবস্থাটা চালু করেছিল পরবর্তীকালে, যেটা হচ্ছে সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এর পরে চালু হলো চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত, বন্দোবস্ত কত সালে হলো? 1793 হলো। কে চালু করলো? লর্ড কর্নওয়ালিস চালু করলো। লর্ড কর্নওয়ালিস চালু করলো। তো চিরস্থায়ী বন্দোবস্তে কি হলো? চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের সঙ্গে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তাদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত মানে একটা লং টার্মের একটা দীর্ঘ সময়ের একটা চুক্তি করা হতো, যে যদি তারা ঠিক মতো রাজস্ব দিতে পারে তাহলে তারাই রাজস্ব আদায়ের দায়িত্ব পাবে, আর অন্য কাউকে দেওয়া হবে না। যদি তারা না পারে তখন আবার অন্য কাউকে নিলামের মাধ্যমে দেওয়া হবে।
তাহলে এই যে ব্যবস্থাটা, এবং সেটা বংশ পরম্পরায় চলবে, যে একটা কন্টিনিউ লং টার্মে চলবে। তো এই ব্যবস্থাটা হচ্ছে চিরস্থায়ী ব্যবস্থা। আমরা পরবর্তী চ্যাপ্টারে এই চিরস্থায়ী ব্যবস্থা সম্পর্কে আরো ডিটেলসে জানবো, যে চিরস্থায়ী ব্যবস্থা কি, কিভাবে হতো, এর বিভিন্ন ভালো দিক খারাপ দিক, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী চ্যাপ্টারে জানবো, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে। তো এই চ্যাপ্টারে এই পর্যন্তই। এই চ্যাপ্টার আমরা পুরোটাই কমপ্লিট করলাম এখানে। তো ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয়, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।